বাড়ি থেকে কেন না বলে বেরিয়েছিলি? আশেপাশের মানুষ সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আজরা শুধু হতভম্ব হয়ে ইসমামের পানে দৃষ্টি ফেলল। ইসমাম এমন রুক্ষ ব্যবহার কি করে বলল? আজরার যে তার জন্য আজকাল সুন্দর ভাবনার উদয় হয়, কখনো স্বপ্নে গোলাপের সুবাস ভরার রাস্তায় তাকে নিয়ে হাঁটে, তো কখনো দিবা স্বপ্নে তার গুছিয়ে রাখা চুল এলোমেলো করে দেয়। আজরার কোনো অনুভূতি হলো না কেন? তার জায়গায় অন্য কেউ হলে কি একটু ন্যাকা কান্নার ভান করে নাক টানতো না? কিন্তু আজরার কেন যেন আজকে রাগান্বিত অনুভব হলো না। অনুভূতিটা রাগ আর কান্নার মাঝামাঝি। একে হয়তো বলে চাপা কষ্ট। আজরা চুপ থাকার সিদ্ধান্ত নিল। ইসমামের সাথে মিলে মিশে যাওয়া আজরা যেন আবার ঘুমিয়ে গেল হৃদয়ের মনে কোঠায়। আজরুশ, শুনছো? আজরা ইসমামের দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে বলল, বলুন ইসমাম ভাই, শুনছি। ইসমাম আজরাকে টেনে বিলের পাড়ে থাকা একটা পাথরের উপর বসালো, নিজেও তার পাশে বসলো। রাগ করেছো? আপনার সাথে রাগ বা অভিমান করার মতো কোনো সম্পর্ক নেই আমার। একটা মেয়ে একটা ছেলের প্রতি কেমন ধারণা রাখতে পারে, একটা মেয়ে হয়ে তুমি তা বলে দিতে পারো? কিঞ্চিত চেষ্টা করলে পারি। ঠিক তেমনি একটা ছেলে হয়ে আরেকটা ছেলের অভিসন্ধি আমি অনায়াসে বলে দিতে পারি। কৌশিক লোকটা ভালো না। ঠিক কেমন ভালো না? তা জানি না, তবে মন বলে ভালো না। শুধু আপনার মন বলল বলেই আপনি আমাকে চোর বলেন। আফনান ভাইকে আপনার প্রেমিক বানিয়ে দেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব তার আশা দেখান, আবার কৌশিকের চাচার চরিত্র বিচারের মতো বড় কাজও মনের চোখ দিয়ে করে ফেললেন। বাহ, আপনার মন বলল বলেই একজনের চরিত্র খারাপ হয়ে গেল। তুমি যেমনটা ভাবছো সে তেমনটা না, আমি শুধু তোমাকে তার থেকে দূরে থাকতে বলছি। বাহ, আপনি তার সাথে আমার চরিত্র বিচার করে ফেললেন, আমাকে আবারও গায়ে পড়া মেয়ে বানিয়ে দিলেন। ওই লোকের চরিত্র দিয়ে আমার কি আসে যায় ইসমাম ভাই? তুমি বুঝতে পারছো না, তার দৃষ্টি খারাপ। তুমি কেন গায়ে ঘেঁষা হতে যাবে? বাসায় চলুন, আমার ভালো লাগছে না। সেদিন আজরা ইসমামের সাথে বাড়িতে প্রবেশ করার সময় আজরার চোখে পানি দেখতে পেলেন নিশা বেগম। তার মনে জিজ্ঞাসা এলো, কেন তার হাসি খুশি মেয়েটা ইসমামের আশেপাশেই কাঁদে? ইসমামের প্রকৃত অভিসন্ধি কি? আজরা মুখে মুখে না বললেও সেদিনের পর থেকে পাহাড় সমান অভিমান জমেছে ইসমামের প্রতি। ইসমাম কয়েকবার হালকা পাতলা কথা বলার চেষ্টা করলেও আজরা কথা বলেনি। অত্যন্ত শান্তভাবে পুরো দমে এড়িয়ে গিয়েছে ইসমামকে। দেখতে দেখতে তাহসিনের গায়ে হলুদের দিন চলে এলো। সকাল থেকে গায়ে হলুদের প্রস্তুতি চলছে। সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে হয়তো তাহসিনের বাবা মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন, তবে আনন্দ কোনো দিক দিয়ে কম নয়। তনিমা আর ইয়াকুবও এসেছে। তনিমা নতুন বইয়ের মতোই শাড়ি পরে এদিক ওদিক ছোটাছুটি করছে, যেন তার ব্যস্ততার অভাব নেই। ইয়াকুবকে তার কাছে ঘেঁষতেও দিচ্ছে না। বেচারা ইয়াকুব শেষমেশ না পেরে সিঙ্গেলদের সাথে গিয়ে বসে আছে। সবাই অনুষ্ঠানের জন্য কিছু হিসাব নিকাশ করছে। হিসাব নিকাশের দায়িত্ব বাড়ির ছোটদের দেওয়া হয়েছে। কাকে কাকে রিটার্ন গিফট দেওয়া হবে, কি কি উপহার দেওয়া জরুরি, বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো সাধারণত বড়দের ধারণার বাইরে হয়ে থাকে, খাবার দাবার ইত্যাদি ইত্যাদি। টাকার হিসাব করছে নাবিল ইসমাম। কোনটা করলে ভালো হয় সেই বুদ্ধি দিচ্ছে। শফিক বরাবরের মতো ফোনে মজে আছে। গানটা আছে না, প্রেমে পড়া বারণ, এর জন্যই সাধারণত প্রেমে পড়া বারণ বলা হয়। এই ছেলেকে দেখে বোঝা যায় তার দিন দুনিয়ার সময়ের কোনো তাল নেই। সে শুধু সারাদিন ফোনে পড়ে থাকে। সানভি বাহিরের ডেকোরেশনের লোকদের নির্দেশনা দিচ্ছে। ইয়াকুবের আপাতত কোনো কাজকর্ম নেই, তাই সে ওদের সাথে এসে বসেছে। বাহিরের ডেকোরেশনের কাছ থেকে এসে ঘেমে নিয়ে গিয়েছে। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে বলল, তোরা কি করছিস? আজরা মুখ ভেঙচি দিয়ে বলল, কি আর করছি, সিঙ্গেল মানুষ কি আর করে বল। ইয়াকুব আজরার মাথায় টোকা দিয়ে বলল, বিয়ে করেছি ঠিকমতো 2-3 মাস হয়নি, আর তুই আমাকে এখন কথায় কথায় সিঙ্গেল হওয়ার খোঁটা দিচ্ছিস? আজরা পাত্তা না দিয়ে ভাব দেখিয়ে বলল, হ্যাঁ দিচ্ছি। আমার এই বিয়েতে তোরই তোড়জোড় সবচেয়ে বেশি ছিল। অতিসত্বর বিয়ে বলে মাথা খারাপ করে ফেলেছিলে। হ্যাঁ, তোমারটা তো হয়ে গেল, আমারটা হলো না, আফসোস। অনেক পেকে গেছিস বুঝি। এবার তুমিও বলো, আজকাল লোকজন থেকে কত ধরনের অপমানজনক কথা আর মিথ্যা দোষারোপ শুনতে হয়। আরে তোর আবার কি হলো? কেন মনে হচ্ছে কথাগুলো কাউকে উদ্দেশ্য করে শুনিয়ে বলছিস? কি আবার কি করলো তোর সাথে?
থাক বাদ দাও, এই ধরনীতে বিচারকের অভাব নেই। আজরা আবার মুখ ভেঙচি কেটে লিখতে বসলো। ইয়াকুব কিছুই বুঝে উঠতে পারল না। তনিমার সামনে দিয়ে যাচ্ছিল হাতে ফুলের ঝুড়ি, ঝুড়ি ভর্তি টকটকে হলুদ গাঁদা ফুল। হলুদ গাঁদা ফুলগুলো চোখের আকর্ষণ যেন, কিন্তু ইয়াকুবের চোখের আকর্ষণ তো তার প্রিয় ঝগড়া বিলাসী নারী। ইয়াকুব গলা খাকারি দিয়ে বলল, আপনি কি 1 কাপ চা আনতে পারবেন? উপস্থিত সবাই জোরে বলে উঠল, ও যা। ইয়াকুব মাথা চুলকে হাসলো। এই চাইলে তোরাও খেতে পারিস, রং ঢং যা তো। সন্ধ্যার পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। বাসায় পার্লারের লোকজন এসেছে বাড়ির মহিলা সদস্যদের সাজাতে। এদিক দিয়ে বাড়ির ছেলেদের কাজ করতে করতে বেহাল দশা। নাবিল তো পারে না মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে, এমনকি বর নিজেও নিজের গায়ে হলুদের কাজ করতে করতে শেষ। নাবিল বলল, কিরে ভাই, এগুলো সাজগোজ এখনো শেষ হবে না? এই যে ওপরের তলা দখল করে খিল দিয়ে বসেছে তো বসেছেই। ওদের ধারণা হয়তো ছোট মামা বিয়ে তো একবারই করবে, তাই ওরা একবারের মতোই সেজে গুজে নিচ্ছে। আমার তো মনে হয় বিয়ের সাজও আজকে একেবারে সেজে নিচ্ছে। আজকে গায়ে হলুদের এই সাজ, কাল না জানি বিয়েতে আর পরশু বৌভাতে কি করবে। তবে দেখিস আমার তনিমা সবার আগে রেডি হয়ে বেরিয়ে যাবে। ইসমাম ইয়াকুবের পেটে গুঁতো মেরে বলল, ভাই দেখি আমার বউয়ের পিড়িতে দিওয়ানা হয়ে গিয়েছে। অবশ্যই বউয়ের পিড়িতে দেওয়ানা হওয়া কোনো দোষের না। আমার শখের নারী সে, যখন শখ করে ঝগড়া করে সেটাও শুনতে ভালো লাগে। ইসমাম হাসলো। সবার আগে আজরা তৈরি হয়ে নিচে নেমেছে। ইসমাম তখন বাগানে চেয়ার ঠিক করছিল। আজরা সবার সাথে কথা বলতে বলতে বাগানে গেল। সেখানে ফটোগ্রাফাররা আগের থেকেই ছিল। ফটোগ্রাফারদের কি যেন বলছিল আজরা। ইসমাম আজরাকে এক নজরে দেখলো। হয়তো ফটোগ্রাফাররা আজরার ছবি তোলার চেষ্টা করছিলেন। ইসমাম তাদের কানে কানে কি যেন বলল, তারা সেখান থেকে সরে গেল। আজরা অবাক হলো। কি ব্যাপার, এই হাফ মেন্টালটা ওদের কি বললো? ওরা কেন সরে গেল? ছেলেরা এখনো কেউ অনুষ্ঠানে কাপড় চোপড় পরেনি। এখানকার কাজ শেষে তারা সবাই তৈরি হয়ে আসবে। ইসমাম আজরাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। আজরার পরনে ঘাড়ারা প্রকৃতির পোশাক, নীল আর হলুদ জামাটা, লম্বা চুলগুলো খোপা করেছে এবং খোপা ভর্তি সাদা রঙের বেলি ফুল, আর সাথে জায়গায় জায়গায় উকি দিচ্ছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল। সামনে কিছুটা চুল বের করে রেখেছে, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, চোখ জুড়ে গাঢ় কালো কাজল, হাত ভর্তি কাচের চুড়িগুলো ঝনঝন করছে। তার পাশে সানা এসে দাঁড়িয়েছে, তার পরনে হলুদ সবুজ রঙের ঘাড়ারা। আজরা হেসে হেসে সানাকে কিছু বলছে। একটু পরে তাদের সামনে এসে তনিমা দাঁড়ালো, তার পরনে হলুদ আকাশি রঙের জর্জেট শাড়ি। ইয়াকুব তাকে দেখে বলল, আকাশের পরি নেমে এসেছে, পরীরা হয়তো দেখতে এমনই হয়। ঠিক তাই। কথাগুলো বলে সে চলে গেল। ইয়াকুব অহেতুক কারণ খুঁজলো। সবাই অনেক আনন্দ করলো। তাহসিনকে হলুদ মাখিয়ে একদম একাকার করে দিল। হলুদ মাখতে মাখতে হঠাৎ সানা 2 হাত ভর্তি হলুদ নিয়ে এক হাতে নাবিলকে আরেক হাতে ইসমামকে মেখে দিল। ইসমাম হাসলো। নিজের গাল থেকে কিছুটা হলুদ নিয়ে সানাকে লাগিয়ে বলল, তুই বড্ড জ্বালাস বাড়িতে থেকে, আমার বউ আসার আগে তোকে বিদায় করব। নাবিল 2 হাতে হলুদ নিয়ে আজরার গালে মুখে দিয়ে বলল, আগে এটাকে বিদায় করা জরুরি। জলহস্তি তো সব খেয়ে খেয়ে শেষ করে ফেলছে, এমনিতেও ও অস্বস্তির বিয়ের শোকে দিনরাত পটল তুলছে। সেখানে আবার হাসাহাসির রোল পড়ে গেল। রাতে সবাই গোসল সেরে বেরিয়েছে। সবাই অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলেছে। আজরার প্রচন্ড লাফালাফি ধাপাধাপি করার কারণে মাথা ব্যথা করছে। 1 কাপ চা খাওয়া খুব প্রয়োজন। রাত বাজে প্রায় 3:30। আজরা বিরক্তিতে দাঁত কটমট করতে করতে রান্নাঘরের দিকে গেল চা বানাতে। তার মাকে ডাকলে হয়তো এতক্ষণে চায়ের সাথে বিস্কুট, পাঁপড় আরো কত কিছু পাওয়া যেত। আজরার ভীষণ মায়া হলো মাকে ডাকতে। সারাদিন অনেক কাজ করেছেন, তাই তাকে উঠানোর কোনো প্রয়োজন নেই। আজরা আবার চোখে মুখে বিরক্তি ফুটিয়ে প্রলাপ বকতে বকতে রান্নাঘরে গেল। আজরা দেখলো সেখানে কতগুলো কফির প্যাকেটও আছে। আজরা চা বানালো, চায়ের মধ্যে একটুখানি এলাচ দারুচিনি দিল, আবার তার উপর দিল 1 চামচ কফি পাউডার। বাহাদুর আজরা, তুই বিশাল বড় জিনিস আবিষ্কার করে ফেলেছিস। বড় মাপের শেফ তুই। পেছন থেকে আওয়াজ শোনা গেল, তা এই বড় মাপের শেফের হাতের কি আমিও 1 কাপ চা খেতে পারি?
আজরা পেছনে তাকিয়ে দেখলো ইসমাম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আজকে আজরা খেয়াল করলো ইসমাম রান্নাঘরে থাকা সবচেয়ে উঁচু ক্যাবিনেটের সমান, যেটাতে আজরার হাত টুল দিয়ে উঠার পরও পৌঁছায় না। আজরা কিছু বলল না, আরেক কাপ চা ঢেলে ইসমামের হাতে ধরিয়ে দিল। আজরা হেঁটে চলে যেতে চাইলে ইসমাম বলল, কারোর সাথে কথা না বললে চায়ের আড্ডা জমে না। যে চা বানিয়ে দিয়েছে সে আমার সাথে চা খেলে কেমন হয়? দুজনে একসাথে চা খাওয়ার পর না হয় ঘুমাতে গেলাম। আসলে আমার খুব বিরক্ত লাগছিল। তাতে আমার কি? আপনার বিরক্ত লাগছে? আমার তো ভালো লাগছে, কারণ আপনি বিরক্ত। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আজরা হেঁটে চলে যেতে নিলে ইসমাম পেছন থেকে বলল, আমার রাগের কারণ একদিন তুমি ঠিকই বুঝতে পারবে, তখন আর রাগ করবে না। আজরা চা নিয়ে বেরিয়েছে, তার পিছু পিছু ইসমাম। তাদেরকে একসাথে বেরোতে নিশা বেগম দেখলেন। আবার অপর পাশ থেকে ছাদের সিঁড়ি দিয়ে নামতে থাকা তাকদির সাহেবও দেখলেন। তাকদির সাহেব কৌতূহলী চোখে তাকিয়ে রইলেন। পরের দিন সকালবেলা বরযাত্রী যাওয়ার প্রস্তুতি হচ্ছে। তাসিন জামানের গায়ে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, মাথায় মেরুন পাগড়ি। তাকে খুব খুশি খুশি দেখাচ্ছে, যেন অনেকদিন পর আনন্দের সন্ধান পেয়েছেন। ভাগিনা ভাতিজারা মিলে চাচার সাথে দুষ্টুমি করছে। ইরা বেগম বরযাত্রী বের হওয়ার আগে তার ভাইয়ের উপর দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে দিলেন। আজকে সবার পরনে শাড়ি, শুধু আজরা সানা বাদে। আজরার পরনে গাঢ় লাল রঙের মখমলে থ্রি পিস, যার পাড়ে গোল্ডেন সুতা ধারা কাজ করা এবং নানা জায়গা স্টোনের কাজ করাও আছে। আজ ইসমামের দেওয়া গোল্ডেন রঙের ওড়নাটা পরেছে বলে সে স্বস্তি পেল। ইসমামের পরনে নীলচে এবং গোল্ডেন রঙের পাঞ্জাবি। আজরার ওড়নার সাথে কারুকাজটা অনেকটা মিলে যায়। হঠাৎ করে নাবিল বলে উঠল, কি ব্যাপার ইসমাম, তোর পাঞ্জাবিটার সাথে জলহস্তির ওনাটার পেঁয়াজ করে গিয়েছে? ও কি ভুল করে তোর ওনাটা পড়েছে? এখন তো আমাকে না তাদেরকে ভাই বোন লাগছে। একদম চুপ করো, বাজে কথা বলবি না। আমি কেন ওর ভাই হতে যাব? কথাগুলো বলে ইসমাম হেঁটে তার মামার গাড়ির দিকে চলে গেল। ইরা ছেলের এমন আজব আচরণে অবাক হলেন। তার ছেলে তো কখনো এমন তুচ্ছ বিষয় প্রতিক্রিয়া করে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরের গাড়িতে সাথে করে সব ছোটরা যাবে। সাবাদের বাড়িতে এখান থেকে যেতে গাড়িতে করে প্রায় 5-7 মিনিট লাগে, তাই বেশি দূর না হওয়ার জন্য একটু দেরি করে রওনা দিল। যাওয়ার পথে আজরা গলা ছেড়ে সানাম রে গান গাইল। উপস্থিত সবার কানে যেন বাজ পড়ল। আজ রুশ, তুমি কি দুদণ্ড চুপ করবে? তুমি যেমনটা ভাবছো তোমার গানের গলা তেমন না। আমার কর্কশ গলার গান আপনাকে সারা জীবন শুনতে হবে ইসমাম ভাই। না ভালো লাগলে কানে পেরেক লাগান। মজাটা নষ্ট করে দিল। বরযাত্রী পৌঁছানোর পর সামনে সবাই গেট ধরেছে, টাকা চাইছে তাদের কাছে। বিভিন্ন ধরনের কথা হচ্ছে, শরবত নিয়ে দামাদামি হচ্ছে। হঠাৎ এর মধ্যে কৌশিক আজরার হাতটা টেনে ধরল। আজরা চোখ গরম করে হাত ছাড়াতে চাইল, তারপরও টেনে ধরে আছে। আজরার হঠাৎ করে ইসমামের বলা কথাটা মাথায় খেলে গেল। এই লোকের সত্যি চরিত্রের সমস্যা আছে। তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল শুধু। কৌশিকের উষ্ঠধর জুড়ে কেমন অদ্ভুত হাসি। ইসমাম ভাইয়ের উপর রাগ করার জন্য আমি বিষয়টা তেমন গভীরে ভেবে দেখিনি, তবে এই লোকের আচরণ ভালো ঠেকছে না। সাবধান থাকতে হবে। তোমাদের থেকে আজকে 50,000 টাকা না নিয়ে ছাড়ছি না। ঠিক আছে, আমার হাতটা তো ছাড়বেন। তোমাকেও ছাড়া যাচ্ছে না। কোথা থেকে ইসমাম এসে বলল, ওর হাতটা এবার ছাড়ুন, নিজের হাতের হেফাজত করুন। কথাগুলো বলে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে কৌশিকের হাতের উপর জোরে চেপে ধরলে কৌশিক সাথে সাথে হাত ছেড়ে দেয়। নাবিল আজরার হাত টেনে ধরে নিজের পেছনে নিয়ে এলো আর কৌশিককে চোখ রাঙানি দিল। তারা অবশেষে 27,000 টাকা দিয়ে ভেতরে ঢুকতে পারল। ইতোমধ্যে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। ইসমাম খেয়াল করলো কৌশিক খাবার বেড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে আজরার দিকে তাকাচ্ছে। খাবার শেষ করে আজরাত দাঁড়িয়ে আছে। একটু পরে বিয়ে পড়ানো শুরু হবে। সবার খাওয়া দাওয়া শেষ মোটামুটি। বড়রা একদিকে কথা বলছে। ইসমাম ইয়াকুবকে বলল, ভাইয়া, চারপাশে বিভিন্ন ধরনের ছেলেপেলে আছে, এদের মধ্যে একদল বখাটেকেও দেখলাম। এখন আমরা তো বরযাত্রী হয়ে কিছু বলতে পারি না, তুমি একটু সানাকে দেখে রেখো তো, আমি নাবিলকে বলে আসছি।
ইসমামের এমন কথা বলার মূল্য কারণ হচ্ছে কৌশিক। কৌশিকের সাথে তার বিশাল বড় বন্ধুর বাহিনী আছে। সেখানে কিছু ছেলে মেয়ে আছে, তাদের বেশভূষা আর আচার আচরণ ইসমামের কাছে ভালো ঠেকলো না। আজরা হঠাৎ তার মাঠ থেকে একটু সামনে যেতে চাইলে আজরার মা বলল, তুই কোথাও যাবি না। আমার জন্য কেন হঠাৎ করে খুব বুক ভারী হয়ে আসছে। তোমার হঠাৎ করে কেন বুক ভারী হয়ে আসছে?